সো হে গাইস, আমি রবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। দেখো আমার পিছনে আমি এখন মদিনাবাগে আছি, আবু নাসেরের সামনে আবাসিকের দিকে, আমার কি বাস্তরা আবাসিকের দিকে যে রোডটা গেছে বাইপাস রোডের দিকে, সেই বাইপাস রোডে যাচ্ছে আর কি আমরা আবু নাসেরের পাশে। এই যে মদিনাবাগ, দেখো রাস্তার যে অবস্থা তা তুমি যদি দেখো, এই যে এসে রাস্তার অবস্থা। কিন্তু দেখো এখানে আশেপাশে অনেক, এখন এই জায়গায় জায়গার দাম অনেক বেড়ে গেছে, একসময় অনেক কম ছিল। আর এই যে ভিতর দিকে এখনও একটু কম আছে, কিন্তু চারিদিকে এই বিল্ডিং হয়ে গেছে পুরো আগামাতা। আর যত ঈদ আছে তত বাসাবাড়ি বাড়তেছে, যেহেতু এখানে আবু নাসের হসপিটাল, নৌবাহিনী স্কুল, নৌবাহিনী ক্যাম্প, আর এজন্য আবাসিক এলাকা, মজগুন আবাসিক এলাকা, ঠিক আছে, এজন্য আর কি এত বসতি বাড়িছে। তো চলো দেখা যাক, আমি তোমাদেরকে সামনে দেখাবো, সামনে যেয়ে দেখবো। চলো কেমন হয়েছে তোমাদেরকে আমি ডেভেলপ কীরকম হয়েছে, কীরকম হয়েছে। তোমরা যারা জমি কিনতে চাচ্ছ কিনলে কিনতে পারো, কোনো সমস্যা নাই। যারা দেশে ঘুরতে আসতে পারো, এসে ঘুরে দেখতে পারো। তো চলো আমরা যাচ্ছি এই যে ইসের দিকে, তোমার ওই মোরলপাড়ার দিকে একটু যাবানি, ওদিক দিয়ে ওই যে কোলতলা ওই যে ব্রিজের ওদিক দিয়ে এদিকে মোরলপাড়ার দিকে যাবো। চলো দেখা যাক। সো দেখো এই যে জায়গা এটা আছে, ওই দেখো আমার এই যে রোডটা গেছে, এই রোডটা গেছে ওই যে রায়মাল, যে তোমার কী বলো ওটা রে, ডিগ্রি কলেজ ওই দিকে। আর গেছে এই দিক গেছে দিয়ানার দিকে গেছে। আর একটা জিনিস সেটা হচ্ছে দেখছি এই ভিতর দিয়ে দিয়ানার আমাদের এই বাইপাস আবু নাসেরের সাইড দিয়ে একদম সোজা কৃষি কলেজের এই পাশে আরঙ্গাটা, ও এই দিকে একটা বড় একটা রাস্তা যাচ্ছে, বড় একটা রোড গেছে। তার মানে ওই আশেপাশের জায়গায় মনে করো যে বেলুয়ারে বাইরে গেল, বড় একটা রোড গেছে। আর এই যে দেখো এই যে চারটা, এই জায়গায় আমি 22 সালে আমি একটা কন্টেন্ট তৈরি করছিলাম, এই জায়গাটা একটা ফোন সেন তৈরি করে একটা কন্টেন্ট তৈরি করছিলাম। তা এই চারের পরে উঠে সিন করছিলাম, এই চারের পরে যাওয়ার সিন করছিলাম, ঠিক আছে, আমার মনে আছে। তখন চারটা কি এই সোজা না, আর একটু সরানো ছিল মনে হয়, এরকম আর একটু সরানো ছিল, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এরপরে উঠে আমার একটা ছবি তোলা আছে। তখন বইমেলা চলতেছিল, এখান থেকে শুট করে তারপর আমি বইমেলায় গেছিলাম। আরে যে আমার মেয়ে কই, আম্মা টাটা দাও, টাটা দিয়ে দাও, এই ক্যামেরায় টাটা দাও, দাঁত দেখায়, দাঁত দেখাও। ঠিক, আমার মেয়ের দাঁত উঠছে, মারির দাঁতে উঠতেছে। তো এভাবেই আর কি আজকে ভাবলাম যে আমি এই জায়গায় আসবো, তাই এদিক দিয়ে গাড়িটা নিয়ে প্রথম পাম্পে গেছি, পাম্পেতে তেল নিয়েছি, তেল নেওয়ার পরে সোজা চলে আসে গোয়ালখালি দিয়ে আবু নাসেরের সামনে দিয়ে আবু নাসেরের মোড় ক্রস করে সাতির পার্কের পাশ দিয়ে সোজা চলে এসে বাইপাস রোডের দিকে এসে যায়। এই যে গোলতলা যে যাওয়ার দিকে যে পোলটা, উঁচু যে পোলটা, ওই পোলের ওই জায়গা, পোলের থেকে হালকা ডাইনে চলে আসলে তুমি এই সিনটা দেখতে পারবে। দেখো, আর এই রোডটাও সুন্দর, একদম নিরিবিলি। এখন তো আগে তো পুরো খোলা ছিল, এখন তো যে দুই সাইডে না দেখো, দুই পাশে আর কি নেট দিছে, গাছ গাছালি লাগাইছে, কিন্তু আগে পুরো খোলা ছিল। আর ওই সময় আরও ভালো লাগতো দেখতে, ধানের সময় উঠলে। এখন তো সব বেশিরভাগ বুঝাই টুজাই ফেলাইছে, প্লটিং করতেছে, এই জন্য ধানের জায়গা সে বেশি একটা নেই, ঠিক আছে। কিন্তু এই পাশে আছে, এই পাশে খালের এই পাশে আছে, এবার খালের এই পাশে আছে। দেখো আমার গাড়ি দেখো, দুটো কান লাগানো, বললাম কানটা লাগাই 2 দিন চালাই, লুকিং গ্লাস লাগাই একটু চালাই, ভালোই লাগতেছে। তো তোমরা যারা নতুন দেখতেছো আমার ভিডিও, তোমরা সাবস্ক্রাইব করে দিও ভাই। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও কেমন লাগতেছে বলো, আর সাউন্ড কোয়ালিটি কেমন আছে একটু বলো। আর আমার লেন্সের একটা সমস্যা হয়েছে, আমার লেন্সের কিট লেন্সের মাথা, মানে কিট লেন্সটারে যেটা আটকায় রাখে ক্যামেরার সাথে, কিট লেন্সের 3 কোণায় 3টে প্লাস্টিক আছে পাতলা করে, যেটা আর কি ঢোকাই দেওয়ার পর এরকম আটকে থাকে, ওইটার এক কোণাতে একটু ভেঙে গেছে বলে এখন ওই লেন্সের যে কিট লেন্সের যে পিন, মানে 7টা না 6টা পিন থাকে, 7টা পিন থাকে, ওই পিন আর ওই ক্যামেরা পিনের সাথে মিলতেছে না, বিধায় লাইন সাইডে দিচ্ছে, আর ওইটা এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। জন্য লেন্সটা পাল্টানো লাগবে, কিট লেন্স পাল্টায় আমি ভাবছি আমি একটা ভালো একটা লেন্স কিনবো, যেটা আমি ব্লগিং করলেই তোমার ওই যে অ্যাকশন ক্যামেরার মতো একটু দূরে দেখা যাবে। লেন্স লাগাইলে ফেসটা একটু, এই যে আমি ধরছি না, আমাকে আরও একটু দূরে দেখা যাবে, ঠিক আছে, এরকম একটা লেন্স আমি লাগাবো। তো চলো দেখা যাক, তোমাদেরকে দেখাই আর একটু। আর আমি একটু ফোনে একটু শট নেবো, এখন ফোনে শট নেওয়ার পরে তারপর ওইটা তো আমি ভিডিওর সঙ্গে লাগাই দেবো, ঠিক আছে। কারণ ফোনে স্টেবিলাইজার ভালো, ক্যামেরায় করলে ক্যামেরার সাথে এরকম কাঁপে, ঠিক আছে। এই তো তেল নিয়ে আসে দিলাম, যাই একটু ঘেরের দিকে যাই, ওদিকে মার কাছে আমার তখন লুকিং গ্লাস খুঁজে ফেলাইছি, এদিকটা খুঁজে ফেলাইছি। 1
আর কি করব, আমি তো আজকে অনেক কাজ আমার। আসার সময় আবার মাকে ছোটো ভাইটাকে সাথে করে নিয়ে আসা লাগবে। এখন 2টো বাজে গেছে, পুরাই 2টো বাজে। এইভাবে ঠেলে ঠেলে দেয়, মানে এগুলো ধৈর্য নাই। তারপর আমরা অ্যাক্সিডেন্ট করলে বলবো কি জোরে চালা এসে মারে দিচ্ছে। এই একটা সমস্যা। মনে করো যে ট্রাকওয়ালা হাজার, রিক্সাওয়ালা যদি হাজারও দোষ করে, ট্রাকওয়ালা যদি মানে রিক্সা যদি ট্রাকের তলে এসে ঢুকে দেয় ইচ্ছে করে, তারপরে পাবলিক ট্রাকওয়ালাদের ধরে বানাবে যে ট্রাকওয়ালারই দোষ। ঠিক আছে, সিস্টেম হচ্ছে এইরকম। আমি চালাচ্ছি, জোরে চালাচ্ছি, কিন্তু আমি সিস্টেমে চালাচ্ছি। মনে করো ওই সময় জোরে চালাচ্ছি, কিন্তু মাঝখানে যদি এসে না দেখে শুনে এসে ঢুকাই দেয়, এই দোষটা। রাস্তা ক্রস করবো, এই যে বাইপাস রোড, মোস্তফার মোড়। দেখো অবস্থা দেখো। একটা সিস্টেম আছে, তুমি যখন বাইপাস রোডে গাড়ি চালাবা, বাইপাস রোডে গাড়ি চালাইলে হয় কি, বাইপাস রোডে মনে করো যে তুমি ঢাকা যাচ্ছ, গোপালগঞ্জ যাচ্ছ, ফরিদপুর যাচ্ছ, এদিকে বাইপাস রোডে যাচ্ছ, তখন তুমি যদি আস্তে গাড়ি চালাও তাহলে তোমার জন্য বিপদ। বিপদ এই জন্য, কারণ তুমি যখন মনে করো 50, 60 কি 40-এ গাড়ি চালাচ্ছ, তখন কতক্ষণ পর পর তোমার পিছন থেকে গাড়ি ওভারটেক করবে, পিছন থেকে ভঁ করে গাড়ি চলে আসবে, সামনে দিয়ে গাড়ি আসবে, পিছন থেকে গাড়ি আসবে। আর ওই বাস যখন যায় তখন একটা ধাক্কা লাগে, একটা বাতাসের একটা ধাক্কা আসবে। ঠিক আছে, এতে অ্যাক্সিডেন্টের ভয় বেশি লাগে। আর এক ট্রাকের যারা বাসের পিছে পিছে চালাইছে তারা জানে যে বাসের পিছে পিছে যদি থাকো, একদম একটা বাতাস তোমার এত ধরে গাড়ি পুরো হালকা হয়ে যায়, কারণ বাতাসটা কাইটে বাসের পিছন দিয়ে আসে। যখন পিছন দিয়ে আসে তখন পুরো গাড়ি ভারী লাগে, যত ভারী গাড়ি হোক তারপরে নড়তে থাকে। এই একটা সমস্যা। আর যদি বাইপাস রোডে হয় কি, বাইপাস রোডে কারো ওভারটেক করতে না দেওয়াই ভালো। তুমি সুদা চালাবা তাহলে তুমি ফাঁকা রাস্তায় সুদা জোরেটাকে চলে যেতে পারছো, না সামনে গাড়ি আছে না পিছনে গাড়ি আছে। আর তুমি যদি আস্তে আস্তে চালাও তাহলে তোমার কতক্ষণ পর পর একটা ঢাকার গাড়ি আর একটা গাড়ি ওভারটেক করবে, তোমাকে একটা বাড়ি দিয়ে চলে যাবে, একটা বাড়ি দিয়ে চলে যাবে। আবার সামনে দিয়ে মনে করো যে ট্রাক আসতেছে, ওই রাস্তাতে নামাই দিয়ে চলে আসতেছে পুরো, আবার তোমার পিছন দিয়ে যদি চলে যায় তুমি চাপ খাবা। এই হচ্ছে সমস্যা। বাইপাস রোডে জোরে চালানোই বেটার, একদম জোরেও না, মনে করো 70-80 চালানো বেটার। 60-70 চালানো একদম বেস্ট, তাহলে আর মানে নাই। কিন্তু তুমি যদি আর কম চালাও তাহলে তোমার দেখা যাবে যে ট্রাক ওভারটেক করতেছে, বাস ওভারটেক। অনেকে মনে করে যে জোরে চালালেই অ্যাক্সিডেন্ট হয়, আসলে না, আস্তে চালালে আরও বেশি অ্যাক্সিডেন্ট হয়। বাইপাস রোডটা আস্তে চালালে আরও বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমি এটা দেখছি, আমি এটা রিসার্চ করে দেখেছি। ঠিক আছে, ফাঁকা রাস্তাতে চলে যেতে হবে আস্তে চালালে। আর যে সময় ঢাকার গাড়ি যে সময় হরেন মারে, পা করে কানের দ্বারা মানে পুরো হাত পর্যন্ত কাঁপে যায়। তুমহিনে মেরে জিন্দগি খারাপ কি হ্যাঁ। এই রোডে আমি একসময় বাবলা পার্কে আসতাম, আবাদ বলে, এটা আবাদ বলতো। তা এখান থেকে 2 পাশ দিয়ে শুধু খই বলে, বাবলা বলে। ঠিক আছে, এই বাবলা। তা এই পার্কে আসতাম, এই দেখো এখনো ছোটো ছোটো 2-1টা গাছ আছে গাছে, এই একটা, এই 2 পাশ দিয়ে এই রোড মাটির ছিল, 2 পাশ দিয়ে বাবলা গাছ ভরা ছিল। আর শত শত লোক মনে হয় থাকতো গরমকালে। ঠিক আছে, বস্তা ভরে নিয়ে আসতো, কোটা নিয়ে আসতো, আইসে ওই বাবরা পাততো, বাবরা বাইরে পর ওই বস্তা ভরে ভরে নিয়ে চলে যেত, যা বিক্রি করতো, খাতো, এই করতো। আমি কত হয়েছি তখন, পানি টিসনি এত লাগতো, মানে ঘেরের পানি খাওয়া লাগতো ভাত ধরে। আশেপাশে না কোনো কল ছিল না কিছু ছিল, আর ঘেরের পানি তাও গরম। তখনকার অবস্থা এখনকার অবস্থা, আর 10 বছর পরে তো সিনই পাল্টে যাবে, পুরো সব কিছু চেঞ্জ হয়ে যাবে পুরো একদম। ধান মজুত করে রাখিছে, ট্রাকে পাঠাই দেবে।
দুটোটার একটা ঠ্যাং নাই, মানে কাটা, এক পাও কাটা পুরো। মানুষের যত অবজেকশন আছে, পশু পাখির কোনো অবজেকশন নাই। যে এলাকাতে রাইছে ওই এলাকায় ঘরে ফেরে খায় যায়, খাবার পাইলে খায়, না পাইলে নাই, ঠিক আছে। কিন্তু আমাদের তো একটাই সমস্যা, সেটা আমরা খাইলে আরও ভালো চাই। খাওয়া দাওয়া হচ্ছে, তারপরে এবার গোছানোর জন্য আরও উঠে লাগেছে। তুমি দেখো এই কুকুরটা দেখো রাস্তা, কি ফিউচারের জন্য কী টেনশন করতেছে, না খাবার মজুত করে রাখতেছে। একে তুমি এখন তুমি খাবার দেবে, এখন ওই কটা খাইয়ে চলে যাবে। এক বালতি খাবার দেবে, ওর পেটে ধরো খাইয়ে চলে যাবে। ওর বালতি ধরে টাইনে নেবে না, যে নিয়ে যাবে যে কালকে খাবে, এই যে এরকম চিন্তা করে না। এই হচ্ছে জীবন। সেটা একমাত্র মানুষই সেই জাতিতে খাওয়ার জন্য মজুত করে খায়, কিন্তু পরে তো খাইতে পারে না। প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত, মানে জাগ্রতভাবে দুনিয়ায় বাইসে থাকা, মানে সচেতনের সাথে শহর নিয়ে বাইসে থাকতে, হাকিকত নিয়ে বাইসে থাকতে। আসলে জিনিসটা কি, আমি যে জিনিসটা এখানে ভাগতেছি, সেই জিনিসটা হলে কতটা আমার সাথে কার্যকরী। যেই যারা দেখো আজকে যারা বিদেশ থাকে 20 বছর 25 বছর, আমার কথা, আমি 20 বছরের একটা ছেলে যদি আমি এখন মনে করে বিদেশ যাই, 20 বছরের একটা ছেলে বিদেশ যায়, সৌদি গেল, দুবাই গেল, মিডিল ইস্টে সব জায়গায় গেল, যায়, তারপরে যদি আরও 20-25 বছর কাটায় আসে, তাহলে ওর আর কতটা বছর থাকে, ওর থাকে কয় বছর আর বাইসে থাকার জন্য। 60 বছর হিসেব করলে তো সব 15 বছর থাকে, 70 বছর হিসেব করলে 25 বছর থাকে। এইভাবে আর ওই এখন দেখা যায় যে আমি কি বলবো তাহলে, যে মনে করো 20 বছর বাইসে থাকার জন্য 40 বছর ধরে কষ্ট করতেছে, 20 বছর আরাম করবে, 20 বছর আরাম করবে, সে আরামে থাকে। 40-50 বছর বয়স হয়ে গেলে সে আরামে থাকলো কি? অবশ্যই ভালো, আমি সারা জীবন মানে ইয়াং বয়সে কষ্ট কম করি, বুড়ো বয়সের সাথে খারাপ দারাপ খাবার না খাই। এই আছে সামাজিক অবস্থা। আমাকে মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সেটা বিষয়টা হচ্ছে আমি যতদিন বাইসে থাকবো ততদিন যেন আমি কাজ করে খাই, মুক্তি করি, মরার আগের দিনও যেন আমি কাজ করতে পারি। এই হচ্ছে দোয়া। 20 বছর 25 বছর ধরে বিদেশ করে কোনো ফায়দা হয়নি। তারপর আগে দেখে একটা বাড়ি করলেন আপনি, একটা বাড়ি করে কী হলো, সে বাড়িটা করে কমপ্লিট করতে করতে, বিদেশি টাকায় কমপ্লিট করতে করতে যদি আপনি ভালো দেশে না থাকেন, মানে ইউরোপে আমেরিকা যদি না থাকেন, তাহলে একটা বাড়ি 4 তলা একটা বাড়ি করতে গেলে, 2 তলা একটা বাড়ি করতে গেলে আপনার পুরো জীবন শেষ হয়ে যাবে। যদি আপনার নিজের জায়গা না থাকে তাহলে তো আরও, আর নিজের জায়গা থাকলে তো আপনি লোন টোন দিয়ে করে ফেলাতে পারতেছেন। আর জায়গা না থাকলে আপনি মনে করেন বিদেশ যাবেন, দিনা করে বিদেশ গিয়েছেন, 4-5 লাখ টাকা দিনা করে মিডিল ইস্টে গিয়েছেন, তারপরে আবার সেই টাকা পাঠাচ্ছেন, পরিবার 50-60 হাজার টাকা বেতন পেলে কী হবে? আপনি খাবেন 10,000, আপনার পরিবার খাবে 20,000, থাকতে যায় 30,000। যদি দিন হয়ে যান তাহলে ওই দেওয়া লাগবে, আর দিন হয়ে না গেলে 30,000 করে জমা কয় টাকা পোষাবে না? বছরের পর বছর লোকজন বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে, 60 বছরের উপরে বিদেশ করতেছে, 60 বছর হয়ে গেছে, সৌদি পরিবারের জন্য এখনো থাকতেছে। কিন্তু মানুষ বিদেশিতে তো যায় যে আমি বিদেশ যাবো কষ্ট করে, দেশে এসে আমি শান্তি করবো, দেশের তো শান্তি, বাংলাদেশের যে শান্তি, সেই শান্তি নেওয়ার জন্যই মনে করে আমাকে বাঙালিরা বিদেশ যায়, কিন্তু যায় তার উল্টো হয়ে যায়, হিসেবে বিপরীত হয়ে যায়। তাই আমি বলবো যতদিন আসো বাঁচো, খাও যা খাবা ওই না, এনজয় করো বাস। আর একদম গাধার মতো একটা 25 বছর 30 বছর ধরে একবারই সৌদি আরবে একবারই কাজ করতেছে, এক ফ্যামিলির মানে এক কপিলের কাজ করতেছে 30 বছর ধরে, 25 বছর ধরে। চিন্তা করা যায়। ওদিকে বুড়ো হয়ে যায়, টাকা আমাকে কী ফায়দা, কী করতে পারিস? আর আপনি ওর পেছনে ভাগবেন, আপনি মনে করেন ভাগ দিয়েছেন, আপনি ওর পেছনে তারপরে মনে করেন যে আমি, হ্যাঁ রোহানি কই, এই কই 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 কই, হ্যাঁ রোহানি কই, এই দেখি কই, এই কই 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 কই, হাই হাই হাই, গাড়ি আসে, আমাদের যায় না পারান, আমার কলিজা আবার পালাইছে, দেখো আবার পালাইছে।